কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে। বাবার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আমার প্রথম রাত। নতুন মানুষ, নতুন মুখ। বিয়ে ঠিক হয়েছে মাত্র 12 দিন আগে। হুটহাট বিয়েটা হয়ে গেল। তারা প্রস্তাব দিল, আবার পছন্দও হয়ে গেল, আর বিয়েটাও হয়ে গেল। অর্থাৎ আমার বিয়ে হলো অ্যারেঞ্জ ম্যারেজ। একটু সময়ও পাইনি জামাইয়ের সাথে বিয়ের আগে দুই একটা কথা বলার। আমাকে কিছুক্ষণ আগে আমার ননদ আর ইফতির মানে আমার স্বামীর ভাবি আমায় রুমে রেখে গেল। এত ভারী ভারী গহনা আর শাড়ি পরে আমি তো কাহিল। ভাবতেই আওয়াজ পেলাম ঘরে কেউ ঢুকছে। ইফতি অর্থাৎ আমার স্বামী ঘরে ঢুকেই প্রথম কথা বলল, আয় হায় তনু, তুমি এখনো শাড়ি গয়না পরে আছো? ফ্রেশ হওনি কেন? জি, হব এখন। আচ্ছা শোনো, আমাকে আপনি আপনি করে বলো না। আমি আগে ফ্রেশ হতে যাব নাকি তুমি আগে ফ্রেশ হবে? ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, নতুন বউ, আমি এমনিই লজ্জা পাচ্ছিলাম। আমি কী বা উত্তর দিতাম? আপনি যান। আবার আপনি? সরি, একটু সময় লাগবে। আচ্ছা, সময় নাও। তুমি গয়না খুলতে খুলতে আমি ফ্রেশ হয়ে যাব। আচ্ছা। ইফতি ফ্রেশ হতে বাথরুমে ঢুকে গেল। আমি খুব বোর হচ্ছিলাম। ইফতি ফ্রেশ হয়ে বের হয়ে বলল, যাও তনু, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, অনেক সকালে উঠতে হবে। আমি টাওয়াল হাতে নিয়ে বাথরুমে গেলাম। কাল আমাদের সকালে উঠতে হবে, কারণ ভোরবেলা আমাদের কক্সবাজারে যাত্রা শুরু হবে। আমি আর ইফতিই যাব। বিয়ের পর স্বামীর সাথে একান্তে ঘুরতে যাওয়াকে হানিমুন বলে। আমিও কাল হানিমুনে যাব, কিন্তু কক্সবাজারই কেন? এই কক্সবাজারে আমার অনেক স্মৃতি, মন খারাপের স্মৃতি। খুব বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে নিলাম। শাড়ি, চুড়ি, গয়না খুলে এখন অনেক শান্তি লাগছে। বের হয়ে দেখলাম ইফতি আমাদের ব্যাগ গুছাচ্ছে। আমিও ওকে হেল্প করলাম ব্যাগ গুছাতে। ইফতি অনেক হাসি খুশি। এই জিনিসটা আমার খুব পছন্দ। হেসে হেসে কথা বলে। তাছাড়া ও চাইছে আমি ওর সাথে একটু ফ্রি হই, তাই ব্যাগ গুছানোর সময় সে অনেক হাসির কথা বলে আমাকে স্বাভাবিক করতেই চাইছিল। সব কাজ শেষ হলো। পরে ইফতি আমার হাত ধরলো, ধরে বলল, তনু, আজ তোমার মন খারাপ থাকাটা স্বাভাবিক। তুমি আজ ঘুমাও, আমরা কাল ঘুরতে যাব। ঘুম ঠিক মতন না হলে তোমার খারাপ লাগবে। ঠিক আছে। আমরা শুয়ে পড়লাম। আমি আসলেই খুব লজ্জা পাচ্ছিলাম। শুয়ে হঠাৎ ইপ্তিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইপ্তি, সব রেখে আমরা কক্সবাজারই কেন যাচ্ছি? কারণ সমুদ্র অনেক সুন্দর। তুমি যাওনি? গিয়েছিলাম। তাহলে এখন যেতে চাইছো না কেন? সমুদ্র তোমার ভালো লাগে না? লাগে, কিন্তু ওখানে একটা ঘটনা ঘটেছিল, তাই আমি... থাক, এই গল্প কাল শুনবো, এখন ঘুমানোর চেষ্টা করো। ইপ্তি আমার চুলের ফাঁকে ফাঁকে আঙুল দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারলাম না। সকালে উঠে চোখ খুলে দেখি ইপ্তি ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম। ও বলল, এত তাড়াহুড়ার কিছু নাই, তুমি আস্তে ধীরে সুস্থেই ফ্রেশ হও, আমাদের বাস আরো 2.5 ঘন্টা পর। না, তারপরও আমার আগে ওঠা উচিত ছিল। দৌড়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হতেই সবার উৎসুক চোখ আমার ভেজা চুলে। ভাবিরা দুষ্টামি করে কানের কাছে এসে জিজ্ঞেস করছে, ঘুম হইছে নাকি সারা রাত জেগেছিলে? আমি বোকার মতন তাদের দিকে তাকিয়ে রইলাম। আমরা যে আসলে কি করেছি সারা রাত সেটা আমরাই জানি। যাই হোক, কোনো রকমে হালকা হেসে কথার কোনো রকম উত্তর দিয়েই নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। আমার শ্বশুরবাড়ির সবাই আমাদের এগিয়ে দিতে আসলো। বাস যথাসময়েই ছাড়লো। সম্পূর্ণ রাস্তা ইফতি আমাকে অনেক গল্প বলে ফ্রি করার চেষ্টা করলো।
কথায় কথায় আপনি তুমিতে রূপান্তরিত হলো। এর মধ্যে আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফতি, তোমার কখনো কারোর সাথে প্রেম হয়েছে? হুম, হয়েছে তো। উনি কোথায় এখন? আমার পাশেই বসে আছে। সিরিয়াসলি, আমি সিরিয়াস। তোমার হয়েছে? হ্যাঁ, হয়েছে। সে কই? জানি না। আচ্ছা থাক, যেটা জানো না সেটা নিয়ে আর কোনো আলোচনা হবে না। আমরা ওই ব্যাপারে আর কথা বললাম না। বাস থেকে নেমে হোটেলে পৌঁছে আমি ফ্রেশ হতে যাব, এমন সময় ইফতি আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, গিফটটা বাসর রাতেই দিতে চেয়েছিলাম, কিন্তু আজ এটা দিলে তোমার বেশি পছন্দ হবে, তাই আজ দিলাম। তুমি ফ্রেশ হয়ে নিও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ইফতি তরতর করে বের হয়ে গেল। ও রুম থেকে বের হয়েছে, সাথে সাথেই আমি প্যাকেট খোলায় ব্যস্ত হয়ে গেলাম। একটা প্যাকেটে মোড়ানো অনেকগুলো কাগজ, এক একটা ছোট চিরকুট। আমি চিরকুটগুলো হাতে নিচ্ছি আর আমার চোখ বেয়ে পানি ঝরছে। বুকে জড়িয়ে কাঁদছি চিরকুটগুলো নিয়ে। চিরকুটে আমার চোখের পানি পড়ে কলমের কালিগুলো ছড়িয়ে যাচ্ছে। লেখাগুলো গাঢ় হয়ে ভেসে উঠছে। হ্যাঁ, ভালোবাসি। আমি মেঝেতে বসে তখনও বুকে জড়িয়ে কাঁদছি। 5 মাস আগের কথা। আমি, আব্বু, আম্মু আর আমার ছোট ভাই কক্সবাজারে বেড়াতে এসেছিলাম 12 দিনের জন্য। প্রথমবার এসেছিলাম, সেইবার আমি খুব খুশি ছিলাম। সমুদ্র এত সুন্দর হয় আমি জানতাম না। হোটেলে উঠে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। এক রুমে আমি আর আমার ছোট ভাই, আর এক রুমে আব্বু আর আম্মু। প্রথম দিন বিচে ঘুরে যখন সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরলাম, তখন 2 চোখ ভেঙে আমার ঘুম। রুমে গিয়েই কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম। রাতে কিছু খাইও নি। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় 3টে বাজে। আমি ঘুম থেকে উঠে দেখি সায়েম, আমার ছোট ভাই, ঘুমিয়ে গেছে। ক্ষুধার্ত আমি কিছুই খুঁজে পেলাম না। সাহস করে উঠলাম। একা একা হোটেলের ক্যান্টিনে গিয়ে দেখলাম ওইটা 24 ঘন্টাই খোলা আছে। চুপ করে খেতে বসলাম। রেস্টুরেন্টটা ছিল সাগরের একেবারেই কাছে। আমি যেখানে বসে খাচ্ছিলাম সেখান থেকে রাতের সাগর দেখা যাচ্ছিল। খাওয়ার সময় খেয়াল করলাম সাগরের পাশ থেকে গানের আওয়াজ আসছে। একদল ছেলে গান গাইছে। এভাবে সমুদ্রের গর্জন, গান, আকাশ আর সামনে খাবার। অসাধারণ গান গাইছিল একের পর এক। খুব ইচ্ছা করছিল ওদের সাথে গিয়ে গান গাই অথবা পাশে বসে শুনি। অন্ধকারে দেখা যাচ্ছিল না কে বা কয়জন আছে ওখানে। আমি খাওয়া শেষে ব্যালকনির রেলিংয়ে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাই। একটু পর খেয়াল করলাম তাদের গান গাওয়া বন্ধ করে তারা চলে যাচ্ছে। অনেক রাত তখন। আমি নিচে নামারও সাহস পাচ্ছি না। নতুন জায়গা, কিছুই চিনি না, কিন্তু গান বন্ধ করে চলে গেল। আমার মনটাও খারাপ হয়ে গেল। রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে আমার সবার আগেই ঘুম ভাঙল। আব্বু আম্মুকে ডেকে তুলতেই রুম থেকে বের হয়েই দেখলাম দরজায় একটা চিরকুট, যাতে লেখা। রেলিংয়ের এত কাছে এসে কি দেখছিলেন, নাকি গান শুনছিলেন? কিছুক্ষণের জন্য আমি হঠাৎ আপনাদের হোটেলের দিকে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। লম্বা লম্বা চুলে আবছা আলোয় আপনাকে দারুণ লাগছিল, কিন্তু এত রাতে লম্বা চুলে ভূত ভেবেছিলাম। জানতে পারলাম আপনার নাম নাকি তনু। আমাকে যদি কেউ আপনার নাম রাখতে দিত, আমি আপনার নাম রাখতাম তৃষ্ণা। কেমন যেন একটা তৃষ্ণা ভাব আছে আপনার মধ্যে। যাই হোক, এত কাছে আসেন না বারান্দার। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে খুঁজে কাউকে পেলাম না। কাউকে জিজ্ঞেসও করতে পারছি না। কি জিজ্ঞেস করব? একটু পর আব্বু, আম্মু আর সাহেম সহ নাস্তা করতে গেলাম। নাস্তা শেষে আবার বিচে গেলাম। আশপাশে যেই গান গাইছিল
মনে হচ্ছিল কালকে রাতে ছেলেগুলোর মধ্যে কেউ একজন গাইছে। সারা দিন ঘুরে ফিরে সন্ধ্যায় হোটেলে গিয়ে দূর থেকেই আমি দেখতে পাচ্ছি দরজায় আর একটা চিরকুট। আমি দৌড়ে সায়েমের আগে গিয়ে কাগজটা দরজা থেকে নিয়ে লুকিয়ে ফেললাম। ওই দিন লেখা ছিল, দিনের আলোয় দেখলাম আপনাকে, আপনি তো দারুণ সুন্দরী। বিচের মানুষগুলো কিভাবে যেন বারবার আপনার দিকেই তাকাচ্ছিল। খুব রাগ হচ্ছিল। পরদিন থেকে মুখে একটু কালি মেখে বের হবেন। তার মানে সে আমাকে দেখছে, ফলো করছে। আমি কত গাধা! একটা মানুষ আমাকে এভাবে নোটিশ করে, অথচ আমি টেরই পাইনি। কোনো রকমে সবাই ঘুমিয়ে পড়ার পর আমিও একটা চিরকুট লিখলাম। কে আপনি? আমাকে দেখেছেন, কিন্তু আমি তো দেখলাম না আপনাকে। আজ রাতে গান গাইবেন, আর আমি আপনাকে কিভাবে পাবো? জানালে উপকৃত হতাম। লিখে দরজায় লাগিয়ে রাখলাম। তখন ঘড়িতে 12টা বাজে। আমি 2 বার উঠে দেখলাম চিরকুট জায়গা মতোই আছে, কেউ নেয়নি। মন খারাপ হয়ে গেল। 3 বারের সময় দেখলাম নতুন চিরকুট। শোনো মেয়ে, আমাকে খুঁজে কি হবে? এত রাতে ভুলেও হোটেল থেকে বের হওয়ার চিন্তা করবে না। গান শুনতে চাইলে গত রাতে যেখানে বসেই শুনেছ, আজও ওখানেই থেকো, কিন্তু রেলিংয়ের এত ধারে যেও না। আমি আছি, তুমি এসো। আমি আস্তে আস্তে রুমের গেট খুলে বের হয়ে গেলাম। সায়েম তখন বিভোর ঘুমে। রেস্টুরেন্টে কফি অর্ডার করে সেই ব্যালকনির পাশে গিয়েই বসলাম। ওরা আজ রেস্টুরেন্টের একটু কাছেই বসেছে। গত রাতের চেয়ে আজ গান আরও পরিষ্কার শোনা যাচ্ছে। আমি গিয়েই আমার পছন্দের একটা গান পেলাম। এমন সুন্দর গান চলল ভোর রাত পর্যন্ত। ওরা চলে যাচ্ছিল। আমি দূর থেকে অন্ধকারে দেখলাম ওরা 6-7 জন। ওইখানে ওই ছেলেটাই কি গান করে নাকি? আমি রুমে গিয়ে একটা চিরকুট লিখলাম, এদের মধ্যে আপনি কোনটা? গান কি আপনিই গান? আচ্ছা, আপনারা কোন হোটেলে আছেন? আমি দরজায় আটকে আসার পর দরজার নিচে তাকিয়ে রইলাম। ভাবলাম আজ জেগে থেকে দেখব, দরজার নিচে ছায়া পেলেই হাতে নাতে ধরব। কিন্তু পাইনি। সকালে তাড়াহুড়ো করে উঠে দেখলাম আমার চিরকুটও নেই, আর নতুন চিরকুটও নেই। অস্থির হয়ে এদিক থেকে সেদিক খুঁজলাম, কিন্তু নেই। হয়তো অন্য কেউ খুলে নিয়েছে, হয়তো বাতাসে উড়ে গিয়েছে, হয়তো সে পায়নি। মন খারাপ করে ঘরে ঢুকতেই দেখি দরজার নিচে নতুন চিরকুট। এই মেয়ে, টিপের আঠা দিয়ে দরজায় চিরকুট থাকে? পাগলি! আমি তোমার চিরকুট সিঁড়িতে পেয়েছি। যদি হারিয়ে যেত? ভালো আঠা দিয়ে লাগাবে। আর শোনো, আজ রাতে তুমি ঘুমাবে। এত কম ঘুমালে তুমি অসুস্থ হয়ে যাবে। আমি চিরকুট হাতে নিয়ে হাঁটছি, ভাবছি, ঝিমাচ্ছি, আবার হাসছি। অদ্ভুত সেই অনুভূতি। এভাবে সবার চোখের আড়াল করে ছোট্ট ছোট্ট চিরকুটের মধ্যে প্রেম জন্ম নিচ্ছিল একটু একটু করে। বিচে আব্বু আম্মুর সাথে গেলে কেউ আমার দিকে তাকিয়ে থাকলেই ভাবতাম ওইটাই ওই ছেলে। প্রতি রাতে অপেক্ষায় থাকতাম সবার ঘুমের আর ওই গানের। রেস্টুরেন্টের লোকগুলো প্রতিদিন আমাকে দেখে হাসি দিত। ওরাও হয়তো বুঝতে পারছিল ভালোবাসাটা হতে চলেছে। প্রতি রাতে গান শোনা শেষে ওরা চলে যেত, আর আমি রুমে এসে চিরকুট লিখে দরজায় আটকে দিতাম। একদিন লিখলাম, আমি তো আপনার নামও জানি না, আপনি অন্তত আমার নামটা জানেন। আমি আপনাকে দেখিও নাই, নামও জানি না। এটা একটু বেশি অবিচার হয়ে গেল না? সকালে এর উত্তর আসলো, তুমি আমাকে প্রেমিক নামে ডাকতে পারো। জানো, এই যুগেও যেই মেয়েগুলো চিঠি লিখতে ভালোবাসে তাদের আমি হালকা পাগলি বলি, আর যারা চিঠি পাওয়ার অপেক্ষায় অস্থির থাকে তাকে সম্পূর্ণ পাগলি বলি। আমি চিরকুট পেয়ে হাসতে হাসতেই কাহিল। চারিদিকে রোম্যান্স রোম্যান্স লাগে। পরের দিন চিরকুটে লিখলাম, প্রিয় প্রেমিক, একটা জিনিস খেয়াল করলাম,
আমি না হয় অস্থির থাকি, সাথে মনে হচ্ছে আপনিও থাকেন আমার চিরকুটের। মধ্যরাতে সেই চিরকুটের উত্তর পেলাম। পাগলি, আমি মনে হয় প্রেমে পড়ে যাচ্ছি। আজ তোমাকে 2 হাত দূর থেকে দেখেছি। তোমার চুলের ঘ্রাণ ছিল, অদ্ভুত ঘ্রাণ, মাতাল করা সেই ঘ্রাণ। আমি ওই চিরকুটটা হাতে নিয়ে বুকে জড়িয়ে সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় চলে আসছিল। যাওয়ার ঠিক আগের দিন আমি ওকে কিভাবে পাবো সেই চিন্তায় পড়ে গেলাম। চিরকুট লিখলাম রাতে, প্রেমিক, কাল চলে যাব আমরা। আমি তোমাকে কিভাবে পাবো? তোমার নাম, ফোন নাম্বার কিছুই তো জানি না। আমি তোমাকে কই পাবো? সেদিন উত্তর পাচ্ছিলাম না। ঘড়ির কাঁটা তখন 1:30 বাজে। তার প্রতিদিনের উত্তরের পরেই আমি রেস্টুরেন্টে গান শুনতে যেতাম। আজ এখনো কোনো উত্তর নেই। ঘড়িতে তখন 2 বাজে। না পারতেই খুব সাহস করে আজ হোটেল থেকে বের হয়ে বিচে গেলাম। যেই 6-7 জন গান গাইছিল তারা আমাকে দেখে বেশি মাত্রায় অবাক। আমি কি জিজ্ঞেস করব বুঝতে পারছিলাম না, কারণ আমি তো তার নামও জানি না। তারপর জিজ্ঞেস করে বসলাম, এখানে কে আমার দরজায় প্রতিদিন চিরকুট রেখে আসেন? প্রত্যেকে একে অপরের চেহারার দিকে তাকিয়ে অস্বীকার করলো। কেউই নাকি এই কাজ করেনি। আমার কান্না আসছিল। এই ধরনের ইমোশন নিয়ে কেউ মজা করে? আমি অনেক অনুরোধ করার পরেও তারা অস্বীকার করলো। আমি কান্না করতে করতে হোটেলে চলে আসলাম। কেউ আমাকে একটু ডাকও দিল না। চলে আসার সময় আমি শেষ একটা চিরকুট লিখলাম, আমি সকালে চলে যাচ্ছি। তুমি আমাকে অস্বীকার করলে, শুধুই মজা করলে আমার ইমোশন নিয়ে। কে তুমি, নাম কি, কিছুই জানি না, কিন্তু তোমার চিরকুটের প্রেমে পড়ে গিয়েছিলাম। প্রতি রাতে একটা চিরকুটের জন্য অপেক্ষা করার পিছনে কতটা ভালোবাসা ছিল তুমি বুঝবে না। তোমার জন্য এগুলো শুধু মজা ছিল হয়তো, আমার জন্য এগুলো ভালোবাসা ছিল। হ্যাঁ, ভালোবাসি আমি। খুব কষ্ট নিয়ে ফিরতে হবে এখান থেকেই। ভালো থেকো। সারা রাত আমার আর ঘুম হলো না। সকালে দরজা খুলে নতুন একটা চিরকুট পেলাম। তনু, নিজের যত্ন রেখো। তোমার কোনো অযত্ন হলে আমি কিন্তু মাফ করব না। কষ্ট পাবে না একদম। কান্না তো করবেই না, তোমাকে মানায় না। তোমার প্রেমিকের এটা শেষ চিরকুট। আর তনু, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালো থেকো পাগলি। আমি সেদিনও ঠিক এইভাবেই কেঁদেছিলাম, আজ যেভাবে কাঁদছি। ঢাকায় যাওয়ার পর বেশ কয়েকদিন মন খারাপ করেছিলাম। আমার বিয়ে ঠিক হওয়ার আগে পর্যন্ত আমি অপেক্ষা করেছি কেউ একজন আমার দরজায় চিরকুট রেখে বলবে, পাগলি, আমাকে মিস করো। কিন্তু আর সেই চিরকুট পাইনি। কেউ আর চিরকুট দেয়নি। আজ ইফতির দেওয়া এই গিফট আমি কোনোদিন আশা করিনি। এই সবগুলো চিরকুট আমার হাতের লেখা। এই সবগুলো চিরকুটের সাথে আরও একটা চিরকুট, যেটাই লেখা ছিল, তনু, তুমি প্রথম যেদিন রেস্টুরেন্টে বসে গান শুনছিলে, সেদিন তুমি গানে আর সমুদ্রের আওয়াজে এতই ব্যস্ত ছিলে, আমি তোমার পাশের টেবিলে বসা তুমি খেয়ালই করনি। জায়গা বদলে গেলে আমার ঘুম হতো না, তাই আমি রাত জেগে তোমার মতোই ওদের গান শুনতে যেতাম। কিন্তু প্রতিদিন তোমাকে দেখতে দেখতে তোমার প্রেমে পড়ে গেলাম। তোমার চোখের, তোমার চুলের, তোমার বিচে গিয়ে সাগরের ঢেউয়ের সাথে খেলা করার সব কিছুর প্রেমে পড়ে গিয়েছিলাম। আমিও সেখানেই আমার পরিবারের সাথেই এসেছিলাম। একই হোটেলেই ছিলাম, কিন্তু তুমি কখনো খেয়ালও করনি। তারা তোমার কথা জানতো। তুমি যাওয়ার দিন যেভাবে কাঁদছিলে, একবার ভেবেছিলাম সামনে এসে তোমাকে জড়িয়ে ধরি। তোমরা ঢাকায় যাওয়ার পর খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিলাম। আর 12 দিনের মাথায় বিয়ে। যেই 12 দিনের মাথায় তুমি আমায় বলেছিলে আমাকে ভালোবাসো, 12 দিনে কি স্বামী হিসাবে আমাকে ভালোবাসতে পেরেছো?
হয়তো পারোনি। এই কক্সবাজারে আমি তোমাকে পেয়েছিলাম, তাই এখানেই তোমাকে পেতে চেয়েছি। সেজন্য কাল তোমার প্রতি অধিকার থাকা সত্ত্বেও তোমাকে একটু জড়িয়ে ধরে ঘুমানো ছাড়া আর কিচ্ছু করতে চাইনি। আমি চেয়েছি তুমি আমাকে ভালোবেসে স্পর্শ করো। তোমার প্রথম স্পর্শে থাকুক অনেক দিন পর হারানো মানুষকে খুঁজে পাওয়ার আনন্দ। আমাকে জড়িয়ে তুমি সেইভাবেই কেঁদে ফেলো যেভাবে তুমি এখন চিরকুট পড়ে কাঁদছো। আমি বলেছিলাম ওইটা তোমার প্রেমিকের দেওয়া শেষ চিরকুট, আর এটা তোমার স্বামীর দেওয়া প্রথম চিরকুট। আজ যদি আমাকে কেউ তোমার নাম রাখতে দিত, আমি তোমার নাম রাখবো বউ। বউ, আমি সেই রেস্টুরেন্টেই তোমার অপেক্ষা করছি, তুমি জলদি এসো। আমি কোনো রকমে চোখ মুজে খালি পায়ে দৌড়ে গেলাম। সেই রেস্টুরেন্টটি আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। আমাকে হয়তো রাস্তার সবাই পাগল বলছিল এইভাবে দৌড়ানোর জন্য, খেয়াল করিনি। রেস্টুরেন্টে উঠে দেখলাম সম্পূর্ণ রেস্টুরেন্ট মোম দিয়ে সাজানো, হালকা গান, আর আমার স্বামী ইফতি দাঁড়িয়ে আছে ব্যালকনির রেলিং ধরে। আমি যেভাবে দাঁড়িয়ে থাকতাম সেইভাবেই। আমি আস্তে আস্তে হেঁটে ওর পাশে যাওয়ার সাথেই বলল, তোমার সেই ঘ্রাণ, তনু পাগল করা সেই ঘ্রাণ। আমি জাপটে ওকে ধরলাম পিছন থেকে। ইপ্তি বলল, আজ তোমার ঘ্রাণ নিতে আড়ালে থাকতে হবে না, তুমি আমার বউ। আমি ইপ্তিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলাম। এই মানুষটাকে না জেনেই ভালোবেসেছিলাম, হারিয়েও ফেলেছিলাম, আজ আবারও পেয়েছি আজীবনের জন্য। আমি কাঁদছিলাম আর বলছিলাম, ইফতি, তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি কেন চলে গিয়েছিলে? আমি জানতামও না তুমি কে। আমি বিয়ের আগে পর্যন্ত অপেক্ষা করেছি তোমার। কেন আসোনি? এভাবে কেন কষ্ট দিলে? কষ্ট দিয়েছি সেজন্য সরি বউ, কিন্তু পরে এভাবে যে তুমি আমাকে ভালোবাসবে সেটা ভেবেই আড়াল ছিলাম। তনু, আমিও তোমাকে ভালোবাসি, অনেক বেশি। গান কিন্তু আমিও গাইতে পারি, শুনবে? এতদিন পর তোমাকে পেয়েছি, তোমার বুকেই থাকবো এখন, গান টান কিছু লাগবে না। সেদিন নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী বিবাহিত নারী মনে হচ্ছিল। হয়তো আমার চেয়ে রোম্যান্টিক হানিমুন বোধহয় আর কেউ কখনো করেনি। বেঁচে থাকুক ভালোবাসা, সব গল্পের শেষ পাতায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন গল্পগুলি শোনার জন্য।